ওকে, ডিপ্লোমেসিস প্রথমে আমি যেটা লিখছি হাইব্রিড ডিপ্লোমেসি ইন সাউথ বা শঙ্কর কূটনীতি দক্ষিণের। আমি একটা লিংক আপনাদের শেয়ার করেছি আজকে কলামগুলো যে শেয়ার করছি ট্রিপল স্টার যেগুলো, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় সম্ভাবনা আছে আপনাদের লিখতে হতে পারে। তো বেসিক্যালি হাইব্রিড ডিপ্লোমেসি হলো যে শঙ্কর কূটনীতি, মানে যে ডিপ্লোমেসিটা মানে ত্রিমুখী বা অনেকমুখী, এমন কূটনীতিতে বেসিক্যালি হাইব্রিড ডিপ্লোমেসি। দেখেন আমাদের ডিপ্লোমেসিতে যদি দেখি, একটা সময় ছিল যে ইউনিপোলার ডিপ্লোমেসি অফ ইউএস এর যে একটা নীতি ছিল যেটা ছিল ইউনিপোলার, এরপরে বাইপোলার ডিপ্লোমেসি হলো, তখন একটা ছিল ইউএসএ আর একটা ছিল এনটি ইউএস। এখন যেটা হয়েছে যে ডিপ্লোমেসিটা ত্রিমুখী হয়ে গেছে। দক্ষিণের দেশগুলোতে যারা, তারা বেসিক্যালি সাউথ স্টেট, আপনারা সাউথ স্টেটের কনসেপ্টটা কিন্তু আগের ক্লাসে পড়ছিলেন। সাউথ স্টেট তারা যারা হলো দীর্ঘদিন উপনিবেশিক শাসনের অধীনে ছিল এবং তাদের প্রাকৃতিক সম্পদের বেশিরভাগ বিদেশে পাচার হয়ে গেছে, মানে উপনিবেশী শক্তির কাছে পাচার হয়ে গেছে এবং তারা এখনো দরিদ্র, এমন দেশগুলাই হলো সাউথ স্টেট। এখন এই ত্রিমুখী বা অনেকমুখী ডিপ্লোমেসি তাদের কাছে কেন? কারণ কয়েকটি কারণে। এক নম্বর কারণ যদি বলি, নাম্বার 1 হলো কোভিড। এই কোভিড-19 একটা কজ। নাম্বার 2 বলতে পারি রাশিয়া ইউক্রেন ওয়ার। নাম্বার 3 বলতে পারি ইসরায়েল হামাস ওয়ার বা গাজা ওয়ার। নাম্বার 4 বলতে পারি ডলার ক্রাইসিস। নাম্বার বলতে পারি যেটা হলো ফুয়েল ক্রাইসিস। নাম্বার 8 বলতে পারি যে ফুড ক্রাইসিস। নাম্বার এই কয়েকটা কারণ আর কি, যেই কারণগুলো আসলে এইসব কারণে দক্ষিণের দেশগুলো চীন, রাশিয়া ও ইউএস পন্থী হয়েছে। এবং এই দক্ষিণের দেশগুলো তাই ভাইব্রেটিং ডিপ্লোমেসিতে তারা, মানে ভাইব্রেটিং বলতে তারা এক্সাক্ট বা কোনো নির্দিষ্ট ডেফিনিট কোনো ডিপ্লোমেসির প্রতি তারা কিন্তু মানে ওদের উপরে অভ্যস্ত না, তারা অনেকগুলো ডিপ্লোমেসির উপরে তারা ফোকাস করে। সো এই যে দক্ষিণের দেশগুলো তারা এই সব কারণে ভিন্নপন্থী হয়েছে বা ভিন্নমুখী হয়েছে। এই ইউএস পন্থী, রাশিয়া পন্থী, চীন পন্থী, বা ইউএস রাশিয়া এবং ইউএস মুখী, এই কূটনীতি হওয়ার কারণে এটাই হলো হাইব্রিড ডিপ্লোমেসি বা শঙ্কর কূটনীতি। হাইব্রিড শব্দটা যখন বলবে তখন মনে রাখবেন যে এর সাথে অনেকগুলো হাইব্রিড ওয়ার, মানে একই সাথে বাণিজ্য যুদ্ধ, একই সাথে সামরিক যুদ্ধ, একই সাথে ভূরাজনৈতিক যুদ্ধ, একই সাথে ফুড ন্যাশনালিজমের দ্বন্দ্ব, অর্থাৎ একাধিক মানে 2 বা ততোধিক তার বেশি মুখী যেই ফোকাস থাকবে সেটাই হলো আসলে হাইব্রিড। এখানে হাইব্রিড ওয়ার হতে পারে, হাইব্রিড ডিপ্লোমেসি হতে পারে। এরপরে সাম্প্রতিক সময় দক্ষিণের দেশগুলো এই ডিপ্লোমেসিটার সাথে জড়িত। নাম্বার 2 স্টেটহুড ডিপ্লোমেসি। এবং এই ডিপ্লোমেসিটা বেসিক্যালি ইসরায়েল এবং ইউএস এর মধ্যে কূটনীতি। এবং এখানে বলা হয় যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে প্রথম যে দেশটা, স্বীকৃতি দানকারী প্রথম দেশ হলো ইউএসএ। আর এই যাও মোবাইল টিভিটা বন্ধ করে আসো, যাও টিভি বন্ধ করে আসো, যাও আমি খুলে দেবো তো।
সাউন্ড কোন জায়গায় ইউএসএ নিজেকে দাবি করে যে সে আসলে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে জড়িত এবং দুই দেশের ডিপ্লোমেসিকে এক্সিকিউটিভ ডিপ্লোমেসি নামে পরিচিতি দেওয়া হয়। এরপর হলো পিং পং ডিপ্লোমেসি। আর একটা হলো পান্ডা ডিপ্লোমেসি। পান্ডা ডিপ্লোমেসি এবং এই দুটো ডিপ্লোমেসি বেসিক্যালি ইউএসএ এবং চায়নার মধ্যে, ইউএসএ ও চীনের মধ্যে। এবং পিং পং ডিপ্লোমেসি 1971 এর ঘটনা, পান্ডা ডিপ্লোমেসি 1970 এর ঘটনা, সরি 1980s এই সময়ের ঘটনা। পান্ডা উপহার দিয়েছিল চীন রাষ্ট্র ইউএসএ। পিং পং তো জানি আমরা যে টেবিল টেনিস, পিং পং হলো টেবিল টেনিস, এটা পিএলডিতে পড়ছি আমরা। এবং এই টেবিল টেনিস দল ইউএসএ টেবিল টেনিস দল চীনে খেলতে গিয়েছিল 1971 সালে এবং দুই দেশের মধ্যে একটা কূটনীতি এখানে তো নাই। তারপরে হলো নাম্বার 4 বিগ স্টিক ডিপ্লোমেসি। বিগ স্টিক ডিপ্লোমেসি এর হলো ইউএসএ সফট ডিপ্লোমেসি, যা হার্ড ডিপ্লোমেসিকে ফোকাস করে। হার্ড ডিপ্লোমেসিকে ফোকাস করে অর্থাৎ ইউএসএ সহজ ভাষায় বুঝাতে চায় যে যদি তাদের ইচ্ছার প্রতিফলন না হয় তাহলে ইউএসএ কঠোর হতে পারে। এই ডিপ্লোমেসিকে ইউএস মানে রিয়েলিস্টিক ডিপ্লোমেসি বলে। বাংলাদেশকে ভিসা এমবার্গো দিয়েছে, ভিসা স্যাংশন দিয়েছে। এর মধ্যে বোঝাতে চাচ্ছে যে আসলে বাংলাদেশকে, আমি ক্লাসে পরে ফোন করতে হবে। Number 5, deceptive diplomacy. হলো প্রতারণামূলক কূটনীতি। এটা ইন্টারন্যাশনালি যে কোনো ধরনের প্রতারণা করবে, যে কোনো ধরনের প্রতারণামূলক কূটনীতি হলো ডিসেপটিভ ডিপ্লোমেসি। নাম্বার 6 হলো প্যালেস ডিপ্লোমেসি। বা প্রাসাদ কূটনীতি। এটা হলো চীনের আফ্রিকার নীতি। চীনের আফ্রিকায় নীতি, এটাই হলো প্যালেস ডিপ্লোমেসি। বেসিক্যালি চীন আফ্রিকার দেশগুলোতে ধরো না তুমি এটা চীন আফ্রিকার দেশগুলোতে অবকাঠামো নির্মাণ করে থাকে।
চীন আফ্রিকার দেশগুলোতে অবকাঠামো নির্মাণ করে সেটাতে সমর্থন আদায় করে। প্যালেস ডিপ্লোমেসি। Number 7, One China policy. অর্থাৎ তাইওয়ান ও চীনকে একই রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে চীনের নীতি। কারেন্ট কি থাকে, বোধ থাকে। তাইওয়ান ও চীনকে একই রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে চীনের নীতি। অর্থাৎ চীনের চীন এখানে যেটা বলে যে চীনের সাথে সম্পর্ক রাখতে চাইলে তাইওয়ানের সাথে সম্পর্ক রাখা যাবে না। অর্থাৎ দুইটা কিন্তু আলাদা দেশ না, এটা বোঝাচ্ছে। অর্থাৎ চীন এবং তাইওয়ান সেম, এটা চীনের একটা পলিসি যে চীন তাইওয়ান সেম, চীনের সাথে তাইওয়ানের কোনো বিভক্তি নাই। এই জন্য তাইওয়ানের সাথে সম্পর্ক আছে মাত্র 15টি দেশের সম্পর্ক আছে, এখন মানে 14টি দেশের সম্পর্ক আছে, এবং ওই 14টি দেশের সাথে বা চীনের সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্র এত কিছু বলে, তাইওয়ানে ভিজিট করেন ন্যান্সি পেলোসি, আবার তিব্বতে গেছে গত পরশুদিন, কিন্তু এখানে বিষয় হলো যে আলাদা কোনো নীতি গ্রহণ করা যাবে না, এবং তাইওয়ানকে আলাদা রাষ্ট্র বলা যাবে না, তিব্বতকে বলা যাবে না। অর্থাৎ চীনের মধ্যে যে টেরিটরি আছে সবগুলো টেরিটরি চীনের অন্তর্ভুক্ত এবং একই চীনের অন্তর্ভুক্ত। Number 8, One State Two policy. One State অনেস্টি টু পলিসি। অনেস্টি মানে এক চীন, টু পলিসি হলো যেমন হংকং এ থাকবে, তাইওয়ানে থাকবে, ম্যাকাওতে থাকবে এবং তিব্বতে থাকবে। এই 4টা দেশে পৃথক আইন থাকবে, তবে এই 4টা অঞ্চলই তাদের রাষ্ট্র একটাই থাকবে, সে হলো চীন। স্টেট মাস্ট বি সভারেন এবং স্টেট হবে বড়। এগুলো কান্ট্রি হতে পারে, আর সভারেনিটি না থাকলে সে কান্ট্রি হতে পারে, সভারেনিটি থাকলে সে হবে স্টেট। এরপরে হলো শাটল ডিপ্লোমেসি। চীনেরটা শেষ করি। চেক বুক ডিপ্লোমেসি। চেকবুক ডিপ্লোমেসি হলো চীনের ঋণ ও বিনিয়োগের ফাঁদে ফেলানোর কূটনীতি, এবং ঋণ প্রদান করে, বিনিয়োগ প্রদান করে, এর বিনিময়ে চীন তার ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি বাস্তবায়ন করতে চায়। ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি কি, সেটা থেকে হলো যে বন্দর ইজারা পলিসি, বন্দর ইজারা গ্রহণ।
এবং চীন অনেকগুলো বন্দর ইজারা নিয়েছে, অর্থাৎ যেমন ধরেন শ্রীলঙ্কা থেকে নিয়েছে হাম্বানাতোতা বন্দর, মিয়ানমার থেকে নিয়েছে কিয়াকফিউ, তারপরে পাকিস্তান থেকে নিয়েছে গদার বন্দর, তারপরে কেনিয়া থেকে নিয়েছে মমবাসা বন্দর। এগুলো সবই চীনের ফ্ল্যাগশিপ পলিসি, যে আগে ঋণের ফাঁদে ফেলো, তারপরে ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি বাস্তবায়ন করো। নাম্বার 10, শাটল ডিপ্লোমেসি। এটাকে বাংলায় বলে মাকু কূটনীতি। বেসিকটা হচ্ছে যে সমস্যা সমাধানে তৃতীয় পক্ষ হয়ে বারবার সফর করা, যেমন বিডিপিএম মানে প্রধানমন্ত্রী, বাংলাদেশের পিএম বা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিডিপিএম রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চীন, জাপান, ভারত সফর করেছিল। চীন, ভারত ও জাপান সফর করেছিল। চীন, জাপান, ভারত সফর করেছিল। এটা ছিল মাকু কূটনীতি বা শাটল ডিপ্লোমেসি। এটাকে অনেকে আবার ট্র্যাক 2 বলে, আসলে ট্র্যাক 2 না, নাম একই নেই। একটু আগে একটা বই দেখলাম, সেখানে দেখা সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি বলতে লিখছে ট্র্যাক 2 ডিপ্লোমেসি। ট্র্যাক 2 আর সেকেন্ড ট্র্যাক এক না, ট্র্যাক 2 আর সেকেন্ড ট্র্যাক ভিন্ন। সেকেন্ড ট্র্যাক হলো শক্তিশালী দেশ এবং দুর্বল দেশের মধ্যে যে কূটনীতি সেটা। এবারে প্রশ্ন হলো 11, কোয়ার্সিভ ডিপ্লোমেসি। এটা বেসিক্যালি হলো সামরিক কূটনীতি, অর্থাৎ সামরিক চাপ সৃষ্টি করা, চাপ সৃষ্টির মাধ্যমে চাপ সৃষ্টি করা, এটাই সামরিকভাবে চাপ সৃষ্টি করা, এটা কোয়ার্সিভ ডিপ্লোমেসি। বা সামরিক শক্তি প্রয়োগ করা, সামরিক চাপ সৃষ্টি বা সামরিক শক্তি প্রয়োগ করা, এটা কোয়ার্সিভ ডিপ্লোমেসি। যেমন ধরেন চীন, রাশিয়া যে ইউক্রেনে যে পলিসিটা করছে, এটা কোয়ার্সিভ ডিপ্লোমেসি। নাম্বার 12, লুকিস ডিপ্লোমেসি হলো প্রাচ্যমুখী কূটনীতি। এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়া মুখী কূটনীতি। লুকিস ডিপ্লোমেসি, যেমন বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, চীন মুখী যে কূটনীতি হয়, এটা জাপান মুখী, কোরিয়া মুখী, এটা লুকিস ডিপ্লোমেসি। সাইডলাইন ডিপ্লোমেসি হলো যে একটা গ্লোবাল কোন বৈশ্বিক কোন কনফারেন্সে উপস্থিত হয়ে দুই পক্ষ যখন পার্শ্ববর্তী মিটিং করে, সেটা যেমন জাতিসংঘ সম্মেলনে গিয়ে হাসিনা এবং মোদি বৈঠক করলো, এটা হবে সাইডলাইন ডিপ্লোমেসি। অর্থাৎ ইউএন কনফারেন্সে গিয়ে হাসিনা প্লাস মোদি বৈঠক করলে তা হবে সাইডলাইন ডিপ্লোমেসি।
শেখ হাসিনা আবার ইন্ডিয়াতে গেল, সামথিং রং, কোন একটা কিছু মানে প্রবলেম আছে এখানে। হতে পারে যে শেখ হাসিনা প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীর সাথে খুব ক্লোজলি এবং খুব আবেগের সাথে তারা মিশছে, এটার মানে সম্পর্ক স্বাভাবিক করতে যেতে পারে। একবার মনে হয়েছিল যে যখন বাংলাদেশ 2017 সালে চীনের কাছ থেকে সাবমেরিন কেনে, তার কয়েকদিন পরেই এক সপ্তাহের মধ্যেই ইন্ডিয়া এবং মিয়ানমারের মধ্যে একটা চুক্তি হয় ডিস্ট্রয়ার বিক্রি করা, অর্থাৎ সাবমেরিনে যে ডিস্ট্রয়ার থাকে সেই ডিস্ট্রয়ার বিক্রি করা চুক্তি হয়। তারপরেই শেখ হাসিনা ওই দেশে চলে যায়, ইন্ডিয়াতে যায়, এবং সাংবাদিকরা জিজ্ঞেস করছিল ওখানে গিয়ে ইলিশ মাছ ভাজি করে নরেন্দ্র মোদীকে খাওয়াচ্ছে, এটা আবার পুরো ছবি আসছে। তখন বলছে যে আপনি আসলে গেছেন কেন, মানে কি কি ধরনের আমাদের ই করছে, কি কি অর্জন বাংলাদেশের। সাংবাদিকরা জিজ্ঞেস করার পর বলছে যে আসলে আমি তো সম্পর্ক উন্নয়ন করতে গেছি, আমি তো অন্য কোনো উদ্দেশ্যে যাইনি। বেসিক্যালি সামথিং কোনো একটা রং, যেটা বাংলাদেশের জন্য কোনো রিস্কি কোনো একটা ডিসিশন আছে ইন্ডিয়ার, সেটার জন্যই গেছে। কারণ হয়তো ইন্ডিয়া খুব কঠোরভাবে বেইজিং বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চেয়েছে, যেটা নিউজে আসছে। এবং এটা লিখছে কিন্তু ইমতিয়াজ স্যারের কলামটা পড়বেন, ইমতিয়াজ স্যার, তারপরে আলিরিয়া স্যার মনে হয় লিখছেন। বাংলাদেশ ইন্ডিয়ার রিলেশন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বছর। নিউ গভর্নমেন্ট, নিউ এরা, এবং দুজনই দীর্ঘমেয়াদী সরকার, একজন 4 বার প্রধানমন্ত্রী, একজন 3 বার প্রধানমন্ত্রী। এটা খুবই একটা মানে অ্যামেজিং কিছু একটা হবে, এটাই বিষয়। তারপর হলো এত সফর, এবং তার প্রধানমন্ত্রী কিন্তু আগের 2 বারও কিন্তু নরেন্দ্র মোদী শপথ নিয়েছিল, সেখানে সরাসরি উপস্থিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই, এবার হয়েছে। আর এটার একটা বিষয়। তো যাই হোক, এবার আসি নাম্বার 13 হলো আপনার ইস্ট ফার্স্ট পলিসি। যেটা ইস্ট ফার্স্ট, এটা ইস্ট ফার্স্ট পলিসি, এটা বেসিক্যালি হলো ভারতের, এর আরেকটা নাম আছে, সুন্দর একটা নাম আছে, মানে যেখানে তুমি ইস্ট আছে, ইস্ট ফার্স্ট এই শব্দটা আছে। আমরা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে ভারতের নীতি, এটা একটা পলিসি। যদিও আমি ডিপ্লোমেসি লিখলাম, ডিপ্লোমেসি ঘরে লিখলাম, কারণ এটা আপনার পরীক্ষা দিতে পারে। এরপর হলো চীনের মধ্যে আরেকটা ডিপ্লোমেসি আছে, উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, এটা আবার বলা হয়নি। উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি যেটা 44 রিটার্নে আসছে, এপ্রিলিতে আসছিল, 45 এপ্রিলিতে। উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি মানে হলো আগ্রাসী কূটনীতি, বা হলো নেকড়ে যোদ্ধা কূটনীতি। এটা বেসিক্যালি হলো চীনের আগ্রাসী কূটনীতি, অর্থাৎ চীন যেটা চাইবে সেটা আদায় করবে, সেটা আদায় করার চেষ্টা করবে এমন কূটনীতি। বাংলাদেশকে বলছিল যে বাংলাদেশ যদি জিডিআইতে না যায়, জিডিআইতে গেলে এরকম প্রস্তাব দিয়েছিল 2022 সালে, বলেছে বাংলাদেশ যদি জিডিআইতে যায় তাহলে বাংলাদেশের প্রবলেম নিয়ে কোনো কথা বলতে হবে না, অর্থাৎ মানে বিশেষ করে অবকাঠামো, জ্বালানির সমস্যার সমাধান করতে হবে না। জ্বালানির সমস্যার সমাধান মানে সমস্যা নিয়ে বাংলাদেশকে চিন্তা করতে হবে না। আর যদি বাংলাদেশ জিডিতে না যায় এবং কোয়াডে যোগ দেয় বা আইপিএস এ যোগ দেয়, তাহলে চীন বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরায় ভেবে দেখবে। এই যে থ্রেটটাই হলো বেসিক্যালি চীনের আগ্রাসী কূটনীতি। এবার আছে কোয়াইট ডিপ্লোমেসি বা নীরব কূটনীতি। এটা হলো প্রতিশোধ পরায়ণ কূটনীতি।
প্রতিশোধ পরায়ণ কূটনীতি বেসিক্যালি নীরব কূটনীতি এরকমের যে মনে হয় যেন ভালো কূটনীতি। বেসিক্যালি প্রতিশোধ পরায়ণ কি দেখেন, ধরেন বাংলাদেশ ভারত হয়তো ঘোষণা করলো বাংলাদেশ থেকে পেঁয়াজ মানে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে না, এটা ভারত সিদ্ধান্ত নিল। বাংলাদেশ সিদ্ধান্ত নিল যে বাংলাদেশ চাল আমদানি ভারত থেকে করবে না, মিয়ানমার থেকে করবে। বাংলাদেশ পোশাক আমদানি, যে পোশাক বা বস্ত্র আমদানি করে সেটা চীন থেকে করবে। এই যে দুইটা বললো, অথবা বাংলাদেশ কাঁচা পাট ভারতে রপ্তানি করবে না, বাংলাদেশ কাঁচা পাট চায়নায় রপ্তানি করবে। বাংলাদেশ ইলিশ রপ্তানি করবে কিন্তু ভারতে ছাড়া। এই যে জিনিসটা বললো এটাকে বেশি বলে নীরব কূটনীতি। এখানে কিন্তু বাংলাদেশ বলে নাই যে তুমি কেন পেঁয়াজ দিবা না, ভারতে বাংলাদেশকে বলে তুমি কেন ইলিশ দিবা না। বাট বেসিক্যালি এখানে কি থাকবে যে কোয়াইট ডিপ্লোমেসিতে দুজনই শান্ত থাকবে। আর একটু জিনিস হলো যে সম্পর্ক যখন কোল্ড হয়, কোল্ড কিন্তু খারাপ জিনিস, বুঝছেন, নীরব কিন্তু খারাপ জিনিস, মানে শান্ত থাকা কিন্তু খুব মানে ভালো না। আগে মনে করতাম যে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক মনে হয় ভালো সম্পর্ক, আসলে খারাপ সম্পর্ক। দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক মানে ভালো সম্পর্ক। সো এটা প্রতিশোধ পরায়ণ, যেমন আপনি একটা এক্সাম্পল লিখলে তাহলে আপনার পরে বুঝতে সহজ হবে যে বিডি ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে না এমন নিষেধাজ্ঞা দেয় বিডি যদি ভারতে কাঁচা পাট ও ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে, সেটা হবে কোয়াইট ডিপ্লোমেসি। বুঝতে পারছেন মনে হয়? এত ডিপ্লোমেসি পড়ার পরও দেখবেন পরীক্ষার সময় আমরা একটা আজগুবি ডিপ্লোমেসি চলে আসবো, যে পরীক্ষা হলে গেলে মানে তারপরে বোঝা যাবে আর কি। এরপরে হলো কোয়াইট ডিপ্লোমেসির পরে একটা নাম্বার 16, সেটা হলো গ্রে জোন ডিপ্লোমেসি। অর্থাৎ যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী কূটনীতি। যেমন ধরেন দুই কোরিয়ার সম্পর্ক, এটা কিন্তু গ্রে জোন ডিপ্লোমেসি। এদেশের মধ্যে এই দুই পক্ষের মধ্যে যে কোনো সময় গ্যাঞ্জাম লেগে যেতে পারে, এটা হলো গ্রে জোন ডিপ্লোমেসি। 17 হোস্টেজ ডিপ্লোমেসি। এটা হলো জিম্মি কূটনীতি। হোস্টেজ অথবা হলো জিম্মি কূটনীতি। তো জিম্মি কূটনীতি কি? জিম্মি কূটনীতি বেসিক্যালি যে উভয় পক্ষ কূটনীতিককে নিষেধাজ্ঞা বা বহিষ্কার করলে তা হবে হোস্টেজ ডিপ্লোমেসি। বুঝতে পারেন না? এই ডিপ্লোমেসিটা বেসিক্যালি গত বছর খুব ইম্পর্টেন্ট ছিল। এটা ছিল ইন্ডিয়া আর কানাডা, দুই পক্ষের মধ্যে এই ডিপ্লোমেসিটা ছিল। ইন্ডিয়া কি করছে, মানে কানাডা কি করছে যে একজন শিখ নেতা হত্যার প্রতিবাদে, শিখ নেতা হত্যা শিকার হলে কানাডা বহিষ্কার করে, মানে ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার খবর আসতে না আসতেই ভারত বা কানাডা রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। এই যে বহিষ্কারটা হলো পরস্পর, এর হোস্টেজ ডিপ্লোমেসি। বা ও 10 জনকে গ্রেপ্তার করেছে, ও গ্রেপ্তার করেছে। যেটা হয়েছিল যে ইউএস এবং তুরস্কের মধ্যে 2016 সালে যখন 16 সালের 2 জুলাই যখন তুরস্কে একটা সেনা অভ্যুত্থান হয়, তখন দেখা গেছে যে অভ্যুত্থানটার যে বার্তাটা আসছিল, সেই বার্তাটা আসছিল ইউএস থেকে। এবং উনি হলেন
সামথিং, ওনার নাম যেন কি, ফেতুল্লাহ গুলেন, ফেতুল্লাহ গুলেন। এই ফেতুল্লাহ গুলেন যিনি এটা দিয়েছেন, উনি হলেন তুরস্ক থেকে মানে নির্বাসিত, বহিষ্কার হওয়া। তুরস্কতে মানে আটকা দেশ ছিল, সেখান থেকে সে পালায়ে চলে গেছে ইউএসএ, এবং ইউএসএ গিয়ে সেখান থেকে সে নাগরিকত্ব গ্রহণ করছে, এবং সেখান থেকে তুরস্কের সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে। এইটা জানতে পারার পরে কি করছে যে ওখানে ফেতুল্লাহ গুলেন একে ফেরত চাইছে তুরস্ক, দেয়নি। পরে কি করছে, তুরস্ক এখানে কয়েকজন ইউএস নাগরিককে অ্যারেস্ট করেছে। ইন্ডিয়া আবার তুরস্ক কি করছে, ওখানে সে ইউএসএ কি করছে, তুরস্কের কয়েকজন নাগরিককে তুরস্ক অ্যারেস্ট করেছে। এটা হলো জিম্মি কূটনীতি বা হোস্টেজ ডিপ্লোমেসি। নাম্বার 18, মেমোরি ডিপ্লোমেসি। মেমোরি ডিপ্লোমেসি বেসিক্যালি হলো মানে মনে করিয়ে দেওয়ার কূটনীতি, মনে করিয়ে দেওয়ার কূটনীতি। বেসিক্যালি পূর্বে উপকার করেছে তা মনে করে দেয়, উপকার করেছে তা মনে করিয়ে দেয়, এমন কূটনীতি। ধর পূর্বে সে রাশিয়া যেটা করে আফ্রিকার দেশগুলোতে আগে সে সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল, সে সাহায্যের এখন সে রিপ্লাই চাচ্ছে যে আমি অনেক সাহায্য করেছিলাম তোমাদেরকে, তোমরা সেটা মনে করো এবং আমাকে এই এই সুবিধাগুলো প্রদান করো বা এই সুবিধাগুলো ব্যাক করো। এইরকমের ডিপ্লোমেসি গুলোই বেসিক্যালি আলোচিত, এবং আশা করা যায় এখান থেকে আসলে আসবে, না আসলে কিছুই করার নেই। আমরা এছাড়া কিন্তু এখানে পড়ছি 18টা 17টা, এবং এর আগে আমরা পড়ছি বিগত প্রশ্ন মিনিমাম 10টা ডিপ্লোমেসি পড়ছি। আলটিমেটলি এই 27 থেকে 30টা ডিপ্লোমেসি পড়া যায়। তারপরে দেখি যদি কোনো কিছু নতুন ভাবে আবার আসে, এবং সেক্ষেত্রে কিন্তু $80 ডিপ্লোমেসিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর একটা হলো যে হাইব্রিড ডিপ্লোমেসি ইন সাউথ, এটাও গুরুত্বপূর্ণ। এই দুইটার স্টেটহুড ডিপ্লোমেসি, যেটা ইসরায়েল এবং চীনের ইউএস এর মধ্যে, এবং এটা ইম্পিরিক্যালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। অলরেডি আমাদের একটা নোট চলতেছে কাজ। আর ঠিক আছে, আপনাদের আজকে দেখা হবে, খেলা আছে তো, খেলা থাকার কারণে আজকে মনে দেখা হবে না। কালকে ইনশাল্লাহ সকাল 7টায় 7 AM, আগামীকাল 7 AM ক্লাস হবে চ্যাপ্টার 6 এর উপর, চ্যাপ্টার 7, সরি চ্যাপ্টার 6 ইনশাল্লাহ সকাল 7টায়, সকাল 7টায় চ্যাপ্টার 6 এর উপরে ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, আল্লাহ।